টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব একটি ভালো বিষয় আজকে নয়, অনেকের, সবার জন্য নয়, কারো কারো ক্ষেত্রে বিষয়টি উদ্বেগের বিষয় অবশ্যই আছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকেই আমরা যেটা দেখেছি, দ্য নিউ ইয়র্ক টাইমস আজকে বেলা একটার দিকে যে ব্রেকিং নিউজটি দিয়েছে সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। যে প্রেসিডেন্ট ট্রাম্প এই আমেরিকার শত শত নাগরিকের নাগরিকত্ব বাতিলের যে জোরালো উদ্যোগ নিয়েছেন, কারা এতে এফেক্টেড হবেন, কারা এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। হাতে সময় থাকলে আমরা কিভাবে বিভিন্ন মামলায় হাজিরা দেবেন, কি বলবেন, কিভাবে গ্রিন কার্ড প্রাপ্তির ইন্টারভিউতে প্রস্তুতি নেবেন, কিংবা কনসুলেটে ইন্টারভিউয়ের জন্য কী ধরনের প্রস্তুতি নেবেন, সে বিষয়গুলো আমাদের আলোচনায় রইল। যদি হাতে সময় থাকে তাহলে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা ফোন করতে যাদের খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল অ্যান্ড কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ রানা ভাই, অত্যন্ত প্রাঞ্জল এবং অনেক সুন্দর উপস্থাপনার জন্য, ভালোভাবে তুলে ধরার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি যদি থাকে আজকের বিষয় নিয়ে ইন্ট্রোডাকশন শুরু করতে পারি। আমরা অবশ্যই আপনাকেও ধন্যবাদ দেব, কারণ আমি জানি আপনারা অত্যন্ত ব্যস্ত থাকেন। সব ব্যস্ততা উপেক্ষা করে কমিউনিটির স্বার্থে এবং টিভিএন 24 আমাদের নিউজ নেটওয়ার্কের আমন্ত্রণে এই রাত্রিবেলাও অনুষ্ঠানে উপস্থিত হন, অনেক কিছুকে স্যাক্রিফাইস করে। এর জন্য সত্যি আমরা ঋদ্ধ আপনাদের প্রতি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এটা খুব একটা সুখকর বিষয় নয়। নিউ ইয়র্ক টাইমস আজকেই এই খবরটি দিয়েছে। এর অর্থ এই নয়, সুপ্রিয় দর্শক, আপনাদের বলে রাখি যে ভয় দেখানোর জন্য অনেকেই এই ধরনের প্রশ্ন বলেন বা যেভাবেই হোক না কেন উপস্থাপন করেন টিভিএন ভয় দেখায় না। ভয় দেখানোর জন্য নয়, আমরা সচেতন করার জন্য কথাগুলো বলি, বাস্তব অবস্থাটা তুলে ধরি এবং আরও বলি যে এই বিষয়টি নিয়ে সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিছুতেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি না আপনি অপরাধী না হয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাইব, যে বর্তমানে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যেটি আমরা জানি যে নাগরিকত্ব বাতিলের যে জোরালো যে উদ্যোগটা তিনি নিয়েছেন, এই বর্তমান ডিন্যাচারালাইজেশন উদ্যোগটি আইনগতভাবে কতটা বৈধ এবং এর পেছনে সরকারের আসলে মূল কি উদ্দেশ্য আছে। এবং আমরা দেখেছি এই রিপোর্টে, দি টাইমসের এই রিপোর্টে দেখেছি 384 জনকে একসাথে টার্গেট করা হয়েছে। এটা কি আইনের স্বাভাবিক প্রয়োগ, নাকি একটি নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, বা অন্য যারা আছে তাদেরকেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বা সতর্ক হবার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই, চমৎকার কথা বলেছেন। মূল উদ্দেশ্য কি এটা নিয়ে শুরু করি। মূল উদ্দেশ্য হচ্ছে, যদিও এখানে বলিয়ে ফেলি, বর্তমান প্রশাসনের একটি অংশ, একটি গোষ্ঠী বা একটি সম্প্রদায় বা বিশেষ বিশেষ সেলিব্রিটি, কিছু কিছু ইলেক্টেড অফিসিয়াল, কিছু কিছু বিগ লিডার ডেমোক্রেটিক দলীয়, তাদেরকে টার্গেট করেছে। তাদের বিরুদ্ধে এলিগেশন সরকারের মতে, তাদের মতে, যে তারা অবৈধ পথে সিটিজেনশিপ নিয়েছে, কেউ কারো ভাইকে বিয়ে করেছে, বোনকে বিয়ে করেছে, কেউ বিবাহের ম্যাটেরিয়াল বিষয় গুপ্ত রেখে করেছে, কেউ তাদের অ্যারেস্ট রেকর্ড অথবা ভিন্ন নামে করেছে। এ ধরনের বিষয়ে কিছু কিছু তাদের লোককে উদ্দেশ্য করে আমি মনে করব এই এই প্রসেসটা বর্তমানে ডিওজে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তাদের এফোর্ট, তাদের প্রসেসটাকে ডাবল এবং ট্রিপল করার চেষ্টা করছে, টার্গেট করে। তবে টার্গেট করেছে এটা বলা যায় না, এই জন্য তারা এটা
সবার উপরে প্রযোজ্য বলেই করছে, যদিও তাদের টার্গেট আছে, দ্যাটস ফাইন। তবে মূল কথা হচ্ছে যেটা আপনি একটু করে আলোকপাত করেছেন, ডিন্যাশনালাইজেশন, অর্থাৎ একজন লোক সিটিজেন হয়েছে তাকে আবার তার সিটিজেনশিপ তুলে নেওয়া, লাইফ, লিবার্টি এন্ড প্রপার্টি ইন্টারেস্ট তুলে নিতে হলে এটাকে বলা হয় ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল হচ্ছে সিভিল প্রসিডিওরে তাদেরকে নিতে হবে, এটা ক্রিমিনাল প্রসিডিওর নয়। এবং এই প্রক্রিয়াটা চালু করা এবং সমাপ্ত করা পর্যন্ত, সুপ্রিম কোর্ট যাওয়া পর্যন্ত, ইট উইল বি এ লং লং ব্যাটেল, লং লং ফাইট, লং 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 ট্রায়াল, আনলেস কোনো ট্রায়ালেবল ইস্যু যদি না থেকে থাকে। সুতরাং এটা একটা, আবার এই কথাটা বলি, যত গজে তত বর্ষে না। আপনারা কেউই ভয় পাবেন না, তবে কনসার্ন হবেন যদি আপনার এরকম কোনো ইস্যু থেকে থাকে, সেটা আপনিই জানেন। যেমন ধরুন আমি এক্সাম্পলটা দিয়ে থাকি, কেউ হয়তো আসছেন এখানে এক নামে এবং সম্পূর্ণ একটা ভিন্ন নামে আবার অ্যাসাইলাম ফাইল করছেন এবং সেটাও তার হয় নাই, আবার আরেকটি নামে হয়তো লটারি পেয়েছেন বা কাউকে বিয়ে করেছেন। এই ধরনের ফেব্রিকেটেড, বানোয়াট, ভুল তথ্যের মাধ্যমে যদি সিটিজেনশিপ পেয়ে থাকেন এবং সরকার পক্ষ যদি এই ধরনের ক্লিয়ার কনভিন্সিং এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে পারে যে আপনি মিথ্যা, ভুয়া, বানোয়াট তথ্য দিয়েছেন, জালিয়াতিপূর্ণ কাগজপত্র জমা দিয়েছেন, নিজের ব্যক্তিগত আইডেন্টিটিকে লুকিয়েছেন, সেক্ষেত্রে ইয়েস, ইট মে বি পসিবল। এন্ড অ্যাগেইন ইট ইজ এ ট্রায়ালেবল ইস্যু, ইট ইজ এ লং ইস্যু, ইট ইজ এ ফেডারেল ইস্যু। ফেডারেল কোর্টের জনসংখ্যা এবং মামলার সংখ্যার উপর ডিপেন্ড করবে। এখানে একটু বলতে চাই, 2017 থেকে 2025 পর্যন্ত গয়ে 11 জন লোককে ডিপোর্ট করা হয়েছিল। আরেকটা কথা এখানে বলি, 818,000 পিপল সিটিজেনশিপ পেয়েছিল 2024-এ। এর আগের বছরের হিসাবটা যদি এই মুহূর্তে আমার নাই, এটা মোটামুটি কাছাকাছি। সুতরাং বর্তমান সরকার, বর্তমান প্রশাসনের একটা গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে যে এই পরিমাণ বাইডেন প্রশাসনের আমলে প্রচুর লোক সিটিজেনশিপ নিয়েছে। ফারকে সিটিজেনশিপের শপথ দেওয়া হয়েছে, শনিবার অফিস খোলা রাখা হয়েছে। প্রশাসনের উদ্দেশ্য কি ছিল? টু গিভ দি সিটিজেনশিপ টু দি অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, বিনা পরীক্ষায়, বিনা ফিতে মেনি পিপল পেস, এবং সেটা এখনো। হ্যাঁ, সেটা আমরা দেখেছি যে রিপোর্টে বলা হয়েছে যে 2024 সালে 8,18,000-এরও বেশি ইমিগ্রেন্টকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়েছে। শিওর। তো এইটাকে তারা কিছুটা রিটালিয়েটর, কিছুটা হিংসাত্মক মনোভাব, যে এগুলো ডেমোক্রেট দলীয় মানুষ, এগুলো বাইডেন প্রশাসন হয়েছে, এদিকে কিভাবে কিছুটা কমিয়ে দেওয়া যায়, ভয় সৃষ্টি করা যায়, বাট কমিয়ে দেওয়া কোনো পক্ষে সম্ভব হবে না এই আগামী 3 বছর বা 2 বছরের মধ্যে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, কারো ট্রায়াল শেষ হবে না এত তাড়াতাড়ি, আনলেস ইট ইজ সামারিলি কোনো ডিসিশন নেওয়া হয়। লেটস সি হোয়াট হ্যাপেন। অ্যাগেইন, যেটা আপনিও বলেছেন আমিও বলবো, কোনো ভয় পাবেন না। এরা সম্ভব অনেকে আমরা বিকৃত করে সংবাদগুলো দিবেন ফেসবুকে, বাংলাদেশকে খবর দিবে বাঙালিদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের তথ্য যদি দেওয়া হয়, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা বাঙালিকেও টার্গেট করা হয় নাই, হিসপ্যানিককেও টার্গেট করা হয় নাই। তো ওভারঅল যারা ন্যাশনালাইজ সিটিজেন তাদেরকে, তাদের উপরে এটা, এবং নতুন কোনো আইন নয়, এটা আগেরই আইন ছিল। এবং প্রত্যেকটা ফর্মে লেখা থাকে, যদি আপনি ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে কোনো গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকেন, সেজন্য আপনার জরিমানা হবে, জেল হবে, এবং সেই সুবিধা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে। এটা আগেই বলা হয়েছিল এবং বলা হচ্ছে, এবং ফর্ম এটা অলওয়েজ আছে। ডিফারেন্সটা হচ্ছে এইগুলা ছিল সাইলেন্ট ল বলা হয়, কিছু ল ছিল সাইলেন্ট, সেই লকে তারা এখন বাস্তবায়ন করছে। ফুল এফোর্ট, ফুল ফোর্স করতেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নতুন সেক্রেটারি যিনি আসছেন, উনি এটাকে উদ্যোগ নিয়েছেন। হয়তো ওনার উপর ডিরেক্টিভ অর্ডার আসছে হোয়াইট হাউস থেকে বা প্রশাসন থেকে, সেটা আমরা জানি না। জাস্ট আঁচ করে নেওয়া হয়, তার প্রত্যেকের বস থাকে, নিশ্চয়ই বসের নির্দেশনা আছে। লেটস ডু ইট, লেটস বি সিরিয়াস, লেটস বি very serious and go against those people who get their citizenship in an illegal way, fake way, fraudulent way. So এটাই ছিল আপনার আজকের ইনকোয়ারির আমার রেসপন্স। তো এক্ষেত্রে আপনাকে একটু যা বলতে চাই যে দূর অতীতে, অর্থাৎ যদি আমরা দেখি যে 20 শতকের দিকে রাজনৈতিক কারণে নাগরিকত্ব বাতিলের যে নজির ছিল বা রয়েছে এখনো, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কি কোনো মিল দেখেন যে সেইটাকে নিয়ে এসে এখন এই এত বছর পরে এসে আবার এই ধরনের একটি হুমকি দেয়াই, আমি যদি বলি, যদি সেক্ষেত্রে বলি, বা উদ্যোগ গ্রহণ কতটা যৌক্তিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে। যেমন ইরানের সাথে
যুদ্ধ চলাকালীন গত 2 সপ্তাহ আগে একটা নিউজ তারা ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা বলেছে যে যারা ইরানের পক্ষে নিবে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিবে, যে সমস্ত গ্রিন কার্ডধারীরা, তাদের গ্রিন কার্ড বাতিলের সম্ভাবনা আছে এই মর্মে। কারণ এক্সিস্টিং ল হচ্ছে আপনি যদি কোনো রাষ্ট্রবিরোধী যুক্তরাষ্ট্রের পক্ষে না আনেন কোনো যুদ্ধে বা কারণে, সেক্ষেত্রে আপনার সিটিজেনশিপ বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে। তবে সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যারা অস্ত্র ধরবেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করবেন, তাদের সিটিজেনশিপ বা গ্রিন কার্ড ছিনিয়ে নেওয়ার প্রভিশন বর্তমান আইনেই আছে। তো তারা কিভাবে নীতিমালার মাধ্যমে কি ক্রাইটেরিয়া মাধ্যমে সেটা করবে আমরা এখনো ক্লিয়ার না। বাট ইট ইজ অ্যাগেন আজকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে তারা দে আর ভেরি সিরিয়াস, দে আর গোয়িং আফটার অল ন্যাশনালাইজড সিটিজেন যারা ফ্রডুলেন্টলি এবং ফ্রড ওয়েতে সিটিজেনশিপ পেয়েছে। তাই এক্ষেত্রে আপনাকে একটু জানতে চাই যে দেখলাম আমরা যে এই প্রতিবেদনে যেটা লেখা আছে, সাধারণত আমরা জানি যে এই ইমিগ্রেশন সংক্রান্ত যে সমস্ত বিশেষজ্ঞ আইনজীবী থাকে তারা কিন্তু মামলা পরিচালনা করে থাকেন, কিন্তু এই রিপোর্টে আমরা দেখছি যে এই নিয়মিত প্রসিকিউটর যারা আছেন তাদেরকে মানে যারা তাদেরকে বাদ দিয়ে বা যারা যুক্ত মানে নিয়মিত প্রসিকিউটর যারা আছে তাদেরকেই কেবলমাত্র এই মামলার সাথে উল্লেখযোগ্য সংখ্যকভাবে যুক্ত করা হচ্ছে। এতে কি মামলার সংখ্যা বাড়বে বা বাড়ার জন্যে? বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের একটা টার্গেট হচ্ছে যে সমস্ত জাজেরা, ফেডারেল জাজেরা তারা মনে করে যে সরকারের পক্ষে কাজ করছেন না, ইমিগ্রেন্ট বিরোধী আদেশগুলো দিতে হেসিটেন্ট ফিল করতেছে বা ইতস্ততা বোধ করতে, এনাফ ইমিগ্রেন্টকে ডিপোর্টেশন দিচ্ছে না, তাদের পরিবর্তে তারা মরিন থেকে এবং নতুন নতুন লয়ারদেরকে নিয়োগ করে, সেখানে নিয়োগ দিচ্ছে নতুন নতুন জাজ, যাতে করে ডিপোর্টেশন প্রসেস বা ডিন্যাশনালাইজেশন প্রসেস, রিভোকেশন প্রসেস ত্বরান্বিত করা যায়। তো বর্তমানে যে সমস্ত প্রসিকিউটর বিভিন্ন সারা দেশ ব্যাপী আছে ওই প্রসিকিউটরে থাকবে, বাট এট দি সেম টাইম বর্তমানে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্য এবং ইতিপূর্বেকার অ্যাটর্নি জেনারেল উদ্দেশ্য, ফার্ম বন্ডির উদ্দেশ্য ছিল তারা তাদের মতো করে, আপনারা দেখেছেন লাতিশা জেমসের মামলা তারা বারবার প্রসিকিউটর চেঞ্জ করছে, তারা চায় এমন প্রসিকিউটর যারা সরকারের হয়ে কাজ করবে এবং লাতিশা জেমসকে কনভিক্টেড করবে। সো দিস ইজ কল টার্গেটেড প্রসিকিউশন, এবং টার্গেটেড প্রসিকিউশনের কারণেই কয়েকবার এই জাজরা এটাকে তার কেসকে কিক আউট করেছে। এটা মেরিট বেসিস করে না, কারণ তারা জাজ ধরে নিয়েছে যে এটাকে টার্গেট করে একজনকে হেস্তনা করার জন্য কেসটা আনা হয়েছিল। আমরা এই রিপোর্টে দেখলাম আরও একটি বিষয় দেখলাম যে 2017 সাল থেকে 2025 অর্থাৎ গত বছর 8 বছর, এই 8 বছরে 120 জনেরও কিছু বেশি নাগরিককে বা তাদের নাগরিকত্ব বাতিলের চেষ্টা করা হয়েছে। এর আগে এ ধরনের মামলা কিন্তু খুব একটা ছিল না বা খুবই কম ছিল। 1990 থেকে 2017 পর্যন্ত বছরে গড়ে 11টি মামলা হয়েছে। তাহলে এখন কেন এই এত ব্যাপক ঢাকঢোল পিটিয়ে এত বড় করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আপনি মনে করছেন? তাহলে কি এক্ষেত্রে কি এটাকে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের উদ্যোগ কি যারা ন্যাশনালাইজড সিটিজেন রয়েছে তাদের মধ্যে ভয় ধরানোর জন্য? যদি সেটা হয়ে থাকে, যাতে ভয় না পায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? এটা অবভিয়াস, এটা অফকোর্স ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটি। ওনার দৃষ্টিতে যারা ইমিগ্রেন্ট, স্পেশালি যারা নিউ ইমিগ্রেন্ট, স্পেশালি যারা ওবামা এবং বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, বিশেষ করে বাইডেনের আমলে বর্ডার খুলে দেওয়া হয়েছিল এবং ওবামার আমলে এটা স্থূল ছিল, এই কারণে প্রচুর লোক সিটিজেনশিপ হওয়ার সুবিধা পেয়েছে, গ্রিন কার্ড পেয়েছে, এবং তারা ধরে নিয়েছে ওই সময় প্রচুর লোক অবৈধ পথে, অবৈধভাবে, অবৈধ উপায়ে সিটিজেনশিপ এবং নাগরিকত্ব নিয়েছে। এবং অ্যাগেইন ট্রাম্প প্রশাসন ইমিগ্রেন্ট বিরোধী ক্যাম্পেইন এবং তার নির্বাচনী ক্যাম্পেইনই ছিল seal the wall এবং send all illegal alien এবং স্পেশালি মুসলিম কান্ট্রিকে উনি বলেই আসছেন বিগিনিং থেকে দে আর নট আওয়ার ফ্রেন্ড। এর ইন্ডিকেশন হচ্ছে দে শুড নট বি হিয়ার। তো তাদেরকে বিতাড়িত করা, তাদের সংখ্যা কমানো, তাদেরকে উইক করার জন্য যত রকমের কাজ করা দরকার সেটাই বর্তমান প্রশাসন করছেন, এবং তারই প্রতিফলন নিউ ইয়র্ক টাইমসে যেটা বলেছে আজকে 23 তারিখের প্রতিবেদনে বলা হয়েছে, এবং যেটা আপনি একটু আগে বললেন যেখানে 11 জন লোককে নেওয়া হয়তো, তাহলে দেখতেও পারেন এটা সারা দেশে 11 জন লোক কোনো বিষয় না।
আমরা আপনি আর আমি দুজনে স্বীকার করবো দেয়ার আর পিপল ইলিগালি সিটিজেনশিপ নিয়েছে, বিভিন্ন বিনা কায়দায় নিয়েছে, বাট আমার ধারণা যে পরিমাণ লোক ইরেগুলার ওয়েতে গ্রিন কার্ড বা সিটিজেন পেয়েছে তার সিকিবাগ বা 1% লোককেও ওনারা এর বিচার আওতায় আনতে পারবে না, এবং যাদেরকে আনবে তাদের বিচারও সম্পূর্ণ করে যেতে পারবে না, বিকজ ইট ইজ এ লেন্থি প্রসেস, স্টেপ বাই স্টেপ ল এক্সস্টেড হইতে হবে টু দি এন্ড পর্যন্ত না যাওয়া পর্যন্ত একটা লোকের লাইফ, লিবার্টি এন্ড প্রপার্টি ইন্টারেস্ট, এটা মৃত্যুদণ্ডের মতো। একজনকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সবকিছু বিবেচনা করতে হবে। তোদের একজন লোকের সিটিজেনশিপ কেড়ে নিতে হইলে তোদের ওই প্রক্রিয়াটা সম্পূর্ণ এক্সস্টেড করতে হবে। এক্ষেত্রে জাস্ট শেষে একটি কথাই শুধু বলতে চাইবো যে এই প্রতিবেদনের প্রেক্ষিতে একজন সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা তিনি যে একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে এই ধরনের ব্যাপক ডিন্যাচারালাইজেশনের উদ্যোগ আইনের অপব্যবহার হতে পারে এবং এটি মার্কিন নাগরিকত্বের প্রতিষ্ঠিত নীতিগুলোকেও দুর্বল করে দিতে পারে। এটি একজন আইন বিচার বিভাগীয় কর্মকর্তার বিশ্লেষণ। সুতরাং আপনি যেটা বললেন যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সুপ্রিয় দর্শক, আজকে এ কারণেই আমরা আজকের এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি বিশ্লেষণ করলাম যে এতে যেন এই খবরটি মিস ইন্টারপ্রিট না হয়, অর্থাৎ ভুল ব্যাখ্যা যাতে না হয়। ভুল ব্যাখ্যা হয়ে যারা আমরা সিটিজেন আছি অনেকেই ভয়ে ভীত হয়ে পড়ি নানান কাছে। কোনো ভয়ের কোনো কারণ নেই। এটি যেটি আছে সেটি যদি কেউ অন্য দেশে জন্মগ্রহণ করে থাকে এখানে এসে বা মিথ্যে, যেটা বলা হলো মিথ্যে নাম দিয়ে বা ভুয়া নাম দিয়ে বা অপরাধ যদি করে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, সেটারও সীমিত সংখ্যক। এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। তো এটা নিয়ে আমার মনে হয় যে আপনি একটু যদি আপনার মুখ দিয়ে আর একটু আশ্বস্তের কথা বলেন। আশ্চর্যের কথা আপনি একটু আগে বলেছেন, একজন লিগ্যাল অ্যানালিস্ট অলরেডি বলে গিয়েছেন এ নিয়ে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ, আমেরিকান লিবার্টি ইউনিয়ন, বিভিন্ন আইনজীবী বার অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্টেটের গভর্নর, অ্যাটর্নি জেনারেল, তারা অনেক মামলা করবে দেখবেন কয়েকদিনের মধ্যেই। যখন তারা ওই প্রক্রিয়া রিগোরিয়াসলি শুরু করবে, সিরিয়াসলি তারা এফোর্ট করবে ডিন্যাচারালাইজেশন করার জন্য, সেই সাথে সাথে আরো একটি গোষ্ঠী মামলা করবে যে এই প্রক্রিয়া যেন বন্ধ করা হোক। এবং হয়তো দেখবেন যে আরেকদিন আপনার আমি আবার এখানে রিপোর্ট নিয়ে আসবো যে দ্যাট প্রসেস ইজ নাও স্টপ। সো আমরা অলওয়েজ থিঙ্ক পজিটিভ, think that good thing will be happen, negative thing কম চিন্তা করাই ভালো। লাইফ ইজ শর্ট, এনজয় দি লাইফ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আমরা এই বিষয়টি ব্যাখ্যা করেছি, সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুতরাং এটা নিয়ে এত ভাবনার আমাদের তেমন কিছু নেই। তারপরও যেটা হলো যে সচেতনতাও তো আমাদের থাকতে হবে, সচেতনও থাকতে হবে, বিষয়টি সম্পর্কে অবহিত আমাদেরকে থাকতে হবে, যাতে আমরা নিজেরাই নিজেদের ভুলের কারণেই হোক বা যে কোনো কারণে হোক বিপদের মধ্যে না পড়ি। আজকের এই আলোচনাটা আপনি খুব সুন্দরভাবে করেছেন। আমরা একটু টেলিফোনে যেতে চাই, দর্শক অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি, অ্যাটর্নি মজুমদার সাহেবকে আমার সালাম। জি। জি, আমি কালকে কোয়েশ্চেনটা করছিলাম, আমি আমার মন মতো আনসারটা পাই নাই, যদি একটু হেল্প করেন আর কি। জি জি, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার I-130 অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন বর্তমানে উনি ভিসা নিয়ে ইউএসএ তে আছে। জি। তো ওনার অ্যাডজাস্টমেন্ট ফাইল করার জন্য প্রিপারেশন করতেছি। তো আমার কোয়েশ্চেন হলো কি কি পদক্ষেপ নিলে ইন্টারভিউ না হয়েও গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো কি, যখন ফাইল একসাথে সাবমিট করব ওই সময় কি মেডিকেল ডিটেল করে সাবমিট করব, না মেডিকেল পরে ওরা যখন বলবে তখন দেব? এইটাই ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট, কারণ আমরা ইতিপূর্বে বলেছি বর্তমানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বেসড অন ম্যারেজ, বেসড অন ফ্যামিলি রিলেশনশিপ, যেটা আপনি ইউএস সিটিজেন আপনার মায়ের জন্য করবেন, কংগ্রেচুলেশন, ভেরি ইজি প্রসেস। আনসার হচ্ছে আপনি ইন্টারভিউ হবে কি হবে না সেটা ইমিগ্রেশনে ডিসাইড করবে। তবে ইয়েস, আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, অনেকেরই এই কিছুদিন আগেও, এমনকি গত সপ্তাহে আমার একটা লোক, অত্যন্ত নার্ভাস লোক, বাংলাদেশ থেকে আসা রোটারিয়ান, তার অ্যাডজাস্টমেন্ট স্টেজটা বিনা ইন্টারভিউতে গত সপ্তাহে এসেছে। কোনো ইন্টারভিউ হয় নাই, কোনো গ্রিন কার্ডটা আসছে, এটা সম্ভব। তবে আপনার প্রিপারেশন হতে হবে এক্সিলেন্ট, যেন আপনার প্রেজেন্টেশন যেটা আপনি দাখিল করবেন সেখানে 485, 765, I-131 যদি থাকে, পিকচার যদি থাকে, অফকোর্স দিতে হবে মেডিকেল, অফকোর্স দিতে হবে স্পন্সর। আপনার ইনকাম যদি এনাফ না হয়, জয়েন্ট স্পন্সরের স্বামী বা স্ত্রী যদি ট্যাক্স রিটার্ন একসাথে থাকে, 864A
এবং আপনার যে I-485 এ কতগুলো পাবলিক চার্জের কোশ্চেন আছে, ভেরি ট্রিকি, বি কেয়ারফুল। এখন আপনি আমার কাছে রানা ভাইয়ের কাছে কোশ্চেন করিয়ে টিভিতে আমরা সুন্দরভাবে সাজিয়ে কথা বলতেছি, দিস ইজ নট এনাফ। আপনি যদি 100% এনাফ কোশ্চেন উত্তর না বুঝেন, প্লিজ ডোন্ট ডু ইট। কারণ আপনার $1,440 শুধুমাত্র গ্রিন কার্ড ফি, $260 ওয়ার্ক পারমিট ফি, এই যে দেখেন 1700 সামথিং, প্লাস যদি I-131 2300 টাকারও বেশি, এত টাকা দিয়ে জমা দিবেন, দেখা গেল যে আপনি একটু ডিফেক্টিভ যদি হয় হোল প্যাকেজ রিজেক্ট হবে। এই জন্য আমি স্ট্রংলি এনকারেজ করবো, আমি বলবো যে এটা পয়সা বানানোর জন্য করতেছি ন, আমি স্ট্রংলি এনকারেজ করি আপনি যে শতভাগ শিওর না হন, হায়ার সামবডি দ্যাট ইউ ক্যান ট্রাস্ট, যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ন্যাশনালাইজেশন নিয়ে কাজ করে, এই ওয়ার্থ ইট। কারণ আপনি যে $2,000 খরচ করেন জীবনে একবার, একটা গ্রিন কার্ডের দাম হয় $20, $20 কাজ যদি আপনি বিনা পরিশ্রম বা বিনা ফ্রিতে করতে চান, দ্যাট শুড বি সাম টাইম হয়েও যেতে পারে। ইটস লাইক এ ডিজিজ, আপনি রোগে আক্রান্ত বললেন যে এমনিও হয়ে যাবে, পানি টানি খাইনি, বাট উই শুড নট, ডাক্তার শুড নট অ্যাডভাইস ইউ। অ্যাডভাইস হচ্ছে গো টু হসপিটাল, টেক দি physician's advice. So again, congratulations, do yourself, but do it right. If you cannot do yourself, get a professional advice. Congratulations again. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আজকে আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝেছেন। তারপরেও যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে যেহেতু বিষয়টি একটু স্পর্শকাতর হয়েই যে হতে পারে আপনার কাছে বা আমাদের কাছেও মনে হতে পারে, সেক্ষেত্রে একজন যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একজন যে কোনো একজন প্রফেশনাল, যার কাছে খুশি, আপনি যার সাথে পরিচিত আছে, তার কাছে একজন ইমিগ্রেশন অ্যাটর্নি যারা আছেন তাদের কাছে যাবেন, যে এই বিষয়টি নিয়ে একটু তাদের মাধ্যমে যদি আবেদন করেন তাহলে নির্ভুল হবে। হয়তো আপনার কিছু অর্থ যাবে তার পারিশ্রমিক হিসাবে, কিন্তু জিনিসটি নির্ভুল হবে এবং আপনার জন্য সুবিধা হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাজ আমার নাম, আমি টেক্সাস থেকে বলছি। জি। আমার বাবা মা, অ্যাকচুয়ালি আমার দুটা কোশ্চেন আছে। জি। মজুমদার স্যারের কাছে। ফার্স্ট কোশ্চেনের, আমার বাবা মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। জি। তারা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2019 সালে। জি। যখন অ্যাপ্লাই করেছে তখন আমার ভাই আন্ডার 19 ছিল। জি। এখন আমার ভাইয়ের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে ও 2022 অক্টোবর মাসে। জি। এখন আমরা যখন ওর ভিসা স্ট্যাটাস চেক করতেছি, তখন মানে F22 ভিসা স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমরা এখন বুঝতে পারছি না ও কি এজ আউট হয়ে গেছে নাকি হয়নি। আর ওর এতদিন হয়ে গেল ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আসছে, আর হচ্ছে এখন তো F2A ভিসা একদম রানিং চলছে, এটা ইন্টারভিউ ডেট, এখনো কেন ইন্টারভিউ ডাকছে না। আচ্ছা, এটা হচ্ছে একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন হচ্ছে আমার বাবা মা এখনো গ্রিন কার্ড হোল্ডার, ওনারা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, বাট এখন কি মানে ভয় পাচ্ছে যে এখনকার যে সিস্টেম বাংলাদেশিদেরকে ইজিলি সিটিজেনশিপ দিচ্ছে কিনা, ওনারা অ্যাপ্লাই করবে কিনা, প্লাস এটা কতদিন লাগতে পারে। আপনার কবে গ্রিন কার্ড পেয়েছে আপনার বাবা মা? 2019 সালে। 2019 সালে, হ্যাঁ। আচ্ছা, তো অনেক আগেই এলিজিবল হয়ে গেছে সিটিজেনশিপ মানে পাওয়ার জন্যে। তো জনাব মোহাম্মদ এন মজুমদার, এটা অত্যন্ত ক্রিটিক্যাল কোশ্চেন, কারণ আপনার ভাইয়েরা যদি এজ আউট হয়ে যায় এবং আপনার মা যদি গ্রিন কার্ডধারী হয়ে থাকে এবং আপনার ভাইয়েরা এজ আউট যদি হয়ে যায়, আনমেরিড থাকে, স্টিল এই গ্রিন কার্ড দিয়েই তারা আসতে পারবে, সময় বেশি লাগবে। তবে আমি হাইলি এনকারেজ করি আপনার মাকে সিটিজেন হওয়ার জন্য, কারণ আপনার মা সিটিজেন হইলে এই ক্ষেত্রে যদি আরো সময় বেশি লাগে, আপনার ভাইয়েরা যদি বিয়েও করে ফেলে, তার স্বামী, তার স্ত্রী এবং যদি বাচ্চা হয়, বাচ্চা সহ হোল ফ্যামিলি কোয়ালিফাইড করবে এবং আপনার মার জন্য এটা বেনিফিট। তো আমি হাইলি এনকারেজ করি সিটিজেন হওয়ার জন্য। আর যদি সিটিজেন হইতে নাই পারে, সেক্ষেত্রে এটা গতানুগতিক চলবে এবং এজ আউট হয়ে গেলে অসুবিধা নাই, অ্যাজ লং এজ তারা যদি আনমেরিড থাকে তাদেরকে দিবে। সো এটাই ছিল আমার রেসপন্স। আশা করি আপনার প্রশ্ন উত্তর। না, ওনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ওনার ভাইয়ের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে 2022 সালে, এটা 2026 সাল। তো এক্ষেত্রে এবং ওনার তো এতদিনের ডাকার কথা ছিল, যদিও আমরা জানি এখন ভিসা দেওয়াটা পজ আছে, কিন্তু কার্যক্রম চলছে, ইন্টারভিউ কাজ চলছে। এই দেরিটা হচ্ছে কেন? তাহলে কি ওনারা মনে করছেন এজ আউট হয়ে যাওয়ার কারণে? Yes, exactly.
কারণ যদি যদি ওনার আন্ডার 21 থাকতো, ওই ক্যাটাগরিতে থাকতো, তাহলে ওনার ইতিমধ্যে আসার কথা। বাট যেহেতু এইজ আউট হয়েছে, এই জন্য এটা ডিলে হয়েছে, এবং আরো অ্যাটলিস্ট আরো 2 বছর সময় লাগবে যদি উনি সিটিজেন না হয় বা অন্য কোনো কিছু না থাকে, এটা লেট হবে। বাট আসতে পারবে যদি ওনারা বিয়ে না করে। আর আর যেটা উনি আশ্বস্ত হতে চাচ্ছিলেন, উনি একটি কথা বলছে, আপনি বোধহয় খেয়াল করেছেন যে 2019 সালে উনি গ্রিন কার্ড নিয়ে এসেছেন ওনারা, এটা 2026 সাল, অর্থাৎ এর মধ্যে যদি আমরা ধরে নিলাম যে এর মধ্যে ওনারা এখানেই ছিলেন বা বাংলাদেশে গেলেও 6 মাসের মধ্যেই চলে এসেছেন, সেক্ষেত্রে 7-8 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 6 বছর 7 বছর পার হয়ে গেছে, যেখানে 5 বছর বা 5 বছর থাকলেই হয়, ফিজিক্যালি 30 মাস থাকলেই সিটিজেনশিপের জন্য আবেদন করা যায়। কিন্তু ওনারা এখন আবেদন করতেও ভয় পাচ্ছেন। ওনারা যেটা বলছেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে কি মানে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে দিচ্ছে কিনা বা ভয় পাচ্ছে কিনা, এটা তো নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা বাঙালি নিয়ে কাজ করি, সিটিজেনশিপ অলওয়েজ হচ্ছে, এবং কোনো প্রকার ডিসক্রিমিনেশন করছি বলি আমি বলবো না। এখানে কোনো প্রকার পাওয়ারও সিটিজেনশিপ লোকেরা পাচ্ছে, এমনকি বিনা পরীক্ষায়, এমনকি বিনা ফ্রিতে। গত সপ্তাহে আমাদের লোক অ্যাপ্রুভ হয়েছে সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ হবেই। হ্যাঁ, 2-একটা আগে থেকে কিছুটা তারা কেয়ারফুল থাকে, বেশি রিগুলাসলি প্রসেস করা, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ইন্টারভিউ দেয় না। বাট কম্পারেটিভলি কুইক হইতেছে এবং ফেয়ার হইতেছে বলে আমি এখনো মনে করি। আমি আরেকটা প্রশ্ন আপনাকে প্রশ্নের প্রেক্ষিতে করতে চাই। আপনি বললেন যে বিনা পরীক্ষাতে দিলে, জানি না ওনার বাবা মার বয়স কি আছে, স্বাস্থ্য কেমন আছে না আছে, যাদেরকে আপনার যে ক্লায়েন্টটি বিনা পরীক্ষায় পাশ করলেন, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে পাশ করলেন বা কোন শর্ত পূরণ করার ফলে পাশ করতেন? অলমোস্ট লট অফ ক্লায়েন্ট এরকম, যেমন যাদের বয়স 60 and up, অথবা কোনো প্রকার মানসিক রোগে ভুগছেন, অথবা যারা মেমোরি লস করছে। সাধারণত মানুষ 60 বছরের পরবর্তীতে অনেকেরই মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং মেমোরি লস হয়। তো এই জন্য কোনো যেমন সিরিয়াস করোনারি ডিজিজ থেকে থাকে, যার কারণে সে কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু ভয় রিটেন করতে পারে না, সেই ধরনের যদি ডক্টর লেখে, তাহলে সেক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে হয় না। সে শুধুমাত্র তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হয়, এবং সে লুসিড অথবা কাণ্ডজ্ঞান সম্পূর্ণ আছে কিনা এতটুকু দেখা হয়, যে শপথ দিতে পারে কিনা, রাষ্ট্রের প্রতি আনুগত্য আছে কিনা, এতটুকু টেস্ট করা হয়। এবং এই টেস্টগুলো তার ইন্টারভিউয়ের মাধ্যমে করা হয়, এবং সরকার সাথে ইন্টারভিউ নিতে পারেন আপনার একজন, ওই অতটুকুতেই সিটিজেনশিপ পাওয়া যায় যদি বয়স্ক হয় এবং ডক্টর সার্টিফাইড করে। তার মানে আপনার ক্লায়েন্ট যারা ছিল তারা এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিনা পরীক্ষায় ওনারা সিটিজেনশিপ পেয়েছেন। সুপ্রিয় দর্শক, তাজ, অনেক দূর থেকে আপনি ফোন করেছেন, টেক্সাস থেকে। প্লেনে যেতেই এখান থেকে 3-4 ঘন্টা লাগে, এত দূর থেকে আপনি ফোন করেছেন। আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আপনার বাবা মা অবশ্যই পরীক্ষা দেবে। এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন হয় না, কে বাঙালি, কে কালো, কে সাদা, কে স্প্যানিশ, এগুলো কিছুই দেখা হয় না। আপনি পরীক্ষা যদি কোনো কারোর অপরাধ না থেকে থাকে, বা যদি যদি আপনি ডেট পেয়ে যান, অবশ্যই যাবেন। এখন যে পরীক্ষার নিয়ম নীতিমালা আছে সিটিজেনশিপের ক্ষেত্রে 120টা বোধহয় প্রশ্ন এখন আছে, সেই প্রশ্নগুলো পড়ে যাবেন, ঠিকঠাক মতো লিখতে পারবেন, বলতে পারবেন। এইগুলোই ছোটোখাটো, এমন কোনো কঠিন কোনো বিষয় নয় সিটিজেনশিপ পাওয়াটা। তো সুতরাং এই ক্রাইটেরিয়াই পেয়ে যেতে পারেন আপনার বাবা মা। আর যদি যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিনা পরীক্ষায় যায়, যদি সেরকম, আমরা চাই না, আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার বাবা মার সেরকম অবস্থা না হয় যে সেই রকম ক্রাইটেরিয়া দিয়ে সিটিজেনশিপ হতে হবে, বরং সুস্থ সবল থেকে নিজেরা পরীক্ষা দিয়ে পাশ করুক, সেই দোয়াই বা সেই কামনাই রইল। তবে যেহেতু আবেদন করেননি, আমরা পরামর্শ দিতে পারি আগামীকালকে, দেরি আর করবেন না, আগামীকালকে সিটিজেনশিপের জন্য আবেদন করে দিন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি। আমি অ্যাসাইলাম সিকার। জি। 3 মাস আগে আমার ইন্টারভিউ হয়ে গেছে। জি। এখন ইউএসসিআইএস আবার ইন্টারভিউ জন্য ডাকছে। জি। এখন এই ব্যাপারে আপনার অ্যাডভাইস চাচ্ছিলাম, করণীয়টা কি? অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ এন মজুমদার। সো ইট কুড বি ভেরি গুড নিউজ। কারণ দেখা গেল আমরা ইন্টারভিউতে যখন ক্লায়েন্টদেরকে নিয়ে যাই, সেখানে অনলাইন দিয়ে ইন্টারভিউ হয়, লং আইল্যান্ডে বা অন্য কোথাও, যেখানে সেন্টারগুলোতে ইন্টারভিউ হয়। সো ইন্টারভিউ নেওয়ার পরে হাজারো কোশ্চেন জিজ্ঞাসা করার পরেও কোনো ইস্যু থেকে থাকে, সেই ইস্যুগুলো ক্লিয়ার করার জন্য ব্রিফলি আবার ইন্টারভিউ হতে পারে। এটা হলো ওয়ান। সেকেন্ডলি হতে পারে
যে আপনার যে অর্ডারটা, সেই অর্ডারটা জাজ আপনার হাতে হাতে দিতে চায়, এবং জাজ দেয় এডুকেশন অফিসার, সে হাতে হাতে দিতে চায় এবং হাতে হাতে দিয়ে এক্সপ্লেন করতে চায় আপনার অধিকার সম্পর্কে। এটা হইতে পারে। অথবা আই ডোন্ট নো এর চেয়ে বেশি কি হতে পারে, সেটা আপনি নিশ্চয় আপনার যদি অ্যাসাইলেম করেছে, আপনার নিশ্চয় অ্যাটর্নি আছে, আপনার ল ফার্মের সাথে আপনি কথা বলবেন, অথবা যে না থেকে থাকে পছন্দের আইনজীবীর মাধ্যমে এটা ফেস টু ফেস কথা বলাই ভালো হবে। আপনি কি লিখেছিলেন এবং কি দিয়েছেন, কারণ অনেক সময় দেখা যায় আপনি যে সমস্ত কথা বলেছেন এটার কন্ট্রাডিক্টরি কোনো কিছু তথ্য সরকারের কাছে আছে। যেমন আপনি বলছেন যে আপনি কোথাও কোনো প্রকার ক্রাইম করেন নাই, স্বদেশে বিদেশে কোনো প্রকার অন্য কোনো কিছু জড়িত ছিলেন না, বা সেখানে তারা কিছু পেয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাসাইলাম অ্যাপ্রুভ করতে পারছে না, এবং ওই বিষয়টা কি আপনার কিনা বা অন্য কারোর সাথে কমিঙ্গেলিং হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য হইতে পারে। বিষয়টা অনেক কিছু হইতে পারে, বা বেস্ট থিং হবে ইন ফার্স্টার আপনি কারোর সাথে বসে এটা কনসালটেশন নেওয়াই ভালো হবে। মানে সুপ্রিয় দর্শক, আপনি হয়তো যে কথাটি বলতে চান না সেটা হয়তো আমরা বুঝতে পারি, যে 3 মাস আগে যেহেতু আপনি একবার ইন্টারভিউ দিয়ে এসছেন, আবার 3 মাস পরে ইউএসসিআইএস আপনাকে ডেকেছে, সম্ভবত একটু ভয় পাচ্ছেন যে কি না কি হয়ে যেতে পারে। আসলে তেমন বোধহয় কিছু নয়। যে ব্যাখ্যাটি উনি দিলেন হয়তো হাতে হাতে আপনাকে দিতে পারে, অথবা ফার্দার কোনো ইনফরমেশনের জন্য আপনাকে ডাকতে পারে, হয়তো সেটা 3 মাস আগে জানা ছিল না, এমন হতে পারে। সুতরাং এ বিষয়ে আপনার যাওয়াটা অবশ্যই কর্তব্য হবে, তাই তো জনাব মোহাম্মদ মজুমদার? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একটু আমরা ফেসবুকে যাব। কবির জুয়েল তিনি বলছেন যে আমি 2016 সাল থেকে আমেরিকায় অ্যাসাইলাম নিয়ে আছি, এর ভেতরে আমার 2বার ফাইনাল ডেট পড়েছে, কিন্তু হিয়ারিং হয় নাই। 3 মাস পরে আবার মাস্টার হিয়ারিং আছে, মানে এখন থেকে 3 মাস পরে। এখন আমি চাইলে কি অ্যাডভান্স পেরোলের জন্য আবেদন করতে পারবো? Yes, advance parole is always open. যখন কেস পেন্ডিং থাকাকালীন অ্যাডভান্স প্যারোল যাইতে পারেন, এবং প্যারোল যদি অ্যাপ্রুভ হয় সেখানে লাগাই থাকে রিএন্ট্রি পারমিটেড, এবং কোন দেশে যাবেন, কোন দেশ থেকে অ্যাসাইলাম পেয়েছেন, এগুলা আপনাকে খতিয়ে দেখতে হবে। যে দেশ থেকে নির্যাতিত হয়েছেন বলে এলিগেশন দিয়ে অ্যাসাইলাম ফাইল করছে, আবার সেই দেশে যদি আপনি প্যারোল পারমিশন নিয়ে যান, সেটা রিস্কি হতে পারে। সুতরাং এটা আপনার পার্সোনালি আপনার লয়ার বা আপনার যে ল ফার্ম থেকে কাজ করছেন সেখান থেকে কথা বলিয়ে যাওয়া ভালো হবে। অনেক ধন্যবাদ জনাব কবির জুয়েল। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ সুমন তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন আমি আমার বাচ্চার ওয়াইফের, মানে বৌমা আর কি, আমি আমার বাচ্চার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি বোধ হবে। আমি সিটিজেন, আমার ওয়াইফ আর বাচ্চার জন্য আমি অ্যাপ্লাই করেছি, রিসিপ্ট লেটার আসছে, দোটানাতে আমার ওয়াইফের নাম অ্যান্ড ডেট অফ বার্থ চলে দোনোটাতে, আচ্ছা 2টাতে হবে আর কি, যাই হোক দুটোতেই আমার ওয়াইফের নাম এবং ডেট অফ বার্থ চলে আসছে, আমার বাচ্চার নাম আসে নাই। এটা কি কোনো প্রবলেম হবে? আমি কি করতে পারি? বা আপনার বাচ্চার নাম আসে না আসার কারণ হচ্ছে সামথিং ডিফেক্টিভ আপনার ফর্মে। যদি আপনি গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, যদি আপনার ওয়াইফের জন্য ফাইল করেন, সেখানে শুধু অ্যাপ্লিকেশন একটাই করা হয়, এবং একই অ্যাপ্লিকেশনের নিচে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি নামগুলো লিস্টে থাকার কথা। তো এটা নাই, এই কারণে হয়তো তারা ভুল করেছে ইমিগ্রেশন, অথবা আপনি সেখানে নাম লিস্টেড করেন নাই সঠিক জায়গাতে। এর জন্য রেমেডি হবে আপনার ওই ফর্মটা আবার রিভিউ করে দেখতে হবে। আর যদি ইমিগ্রেশন ভুল করে থাকে সেক্ষেত্রে সেখানে আপনি ইমিগ্রেশনকে কন্ট্যাক্ট করতে হবে যে ওইটা যেন ইনক্লুড করা হয়। কারণ ইমিগ্রেশনের যখন রিসিপ্ট নোটিশ দিয়ে থাকে তার নিচে লেখা থাকে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ রাইট টু আস, কল আস, সেখানে লিখতে হবে, সেখানে লিখিত সংশোধন করতে হবে। আপনার লয়ার যদি থাকে লয়ার করবে, যদি আপনি নিজে করে থাকেন আপনি ইনস্ট্রাকশন ফলো করেন, ওখানে ওই যে রিসিপ্ট নোটিশে লেখা আছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ সুমন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে একটু সময় আছে, আমরা একটু দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলতে চাই। জনাব মোহাম্মদ এন মজুমদার, বিভিন্ন ধরনের মামলায় আমরা দেখেছি যে ইমিগ্রেশনে, ক্রিমিনাল, সিভিল যেটাই হোক না কেন, আমরা কোর্টে হাজিরা দেওয়ার আগে একজন ব্যক্তির, মানে যারা হাজিরা দিতে যাবেন তাদেরই হাজিরা দেওয়ার আগে একজন ব্যক্তির কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে তাদের জন্য সুবিধা হবে। বর্তমান পর্যায়ে বিশেষ করে একটু আগে এক ভাই বললো যে হ্যাঁ আমার মার জন্য অ্যাপ্লাই করবো, কিভাবে একবারে আমি পরীক্ষা ছাড়াই পেতে পারি। প্রিপারেশন আপনার যে প্যাকেজ দেই
প্রিপেয়ার করবেন প্রত্যেকটা ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউতে গেলে কতিপয় ডকুমেন্ট আপনাকে নিতে হয়, সেটা একটা সাবমিশন করার একটা প্রণালী বা প্রসিডিওর আছে। কোন ডকুমেন্ট আগে থাকবে, তার ডকুমেন্ট পরে থাকবে, একটা কাভার লেটার থাকবে, এক্সিবিট থাকবে, এগুলো প্রেজেন্টেবল করিয়া যদি নিয়ে যান তাহলে প্রথম দর্শনেই ইমিগ্রেশন অফিসার আপনাকে দেখবে ইউর ওয়েল ড্রেসড, ভেরি লুক নাইস লুকিং প্রেজেন্টেবল পার্সন, এবং কাগজপত্র আপনার পরিচ্ছন্ন একজন মানুষ, লুক লাইক, এটা বলা হয় না মর্নিং শোজ দি ডে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তখন একটা ভালো ইমপ্রেশন হয় এবং ইমিগ্রেশন অফিসার এটা পজিটিভলি নিয়ে এটা পজিটিভ আউটকাম বা ফলটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রস্তুতি, যদি যেমন অ্যাসাইলামের কথাই ধরলাম, আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন 4 পাতা 5 পাতা, এটা আপনার লয়ার জানে কিন্তু আপনি জানেন না। আসলে কিন্তু ওখানে ওই কথাগুলো আপনাকে বলতে হবে, আপনার লয়ার কোনো উত্তর দিতে পারবে না। সাধারণত অ্যাসাইলাম ইন্টারভিউতে আপনি বসবেন, আপনার পাশে ইন্টারভিউটার বসবে, ফ্যাশনে বসবে লয়ার, লয়ার কথা বলতে পারবে না। লয়ার কথা বলবে শেষে, যখন আপনার ইন্টারভিউ শেষ হয় তখন একটা লিগাল মেমোরেন্ডামের মতো ওই 2 মিনিট বা 1 মিনিট এন্ড হাফ সে বলবে যে এই আইনের আওতায় উনি কার্ড পাইতে পারেন। ওই কথা যদি নাও বলা হয়, স্টিল আপনার ডকুমেন্ট সব দেওয়া হয়েছে, আপনাকে গ্রিন কার্ড দিতেই পারে। সুতরাং লয়ারের প্রয়োজনীয়, লয়ারের রোল বা লয়ারের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে কোর্টে, কারণ কোর্টে কোনো ক্লায়েন্টে কথা বলতে পারে না এবং জাজ মনে করে যে ক্লায়েন্ট ভুল করতে পারে, জন্য লয়ারের মাধ্যমে সে শুনবে, সেটা অথেন্টিক, সেটা রিয়েল। তবে ইমিগ্রেশন অফিসে 96% অর 98% আমি বলবো আপনার ভূমিকাই মুখ্য, আপনার ইন্টারপ্রিটারের ভূমিকায় মুখ্য। আপনার ইন্টারপ্রিটার এডুকেশন অফিসারকে বুঝিয়ে দিবে ইংরেজিতে, আপনি বাংলায় কথা বলবেন, আপনার লয়ার থাকবে তৃতীয় সারিতে বসা, সেখানে সে উত্তর দিতে পারে না। সুতরাং আপনার প্রস্তুতি, আপনার সম্পর্ক, আমরা এবং দেখেছি যে বলছি ওকে লেটস স্টার্ট, হোয়াট ইজ ইউর প্রবলেম, কথা বলো, লেটস স্টার্ট ইউর স্টোরি, তখন শুরু করতে। এখন তো উনি উত্তর আর কিছু দিচ্ছে না, উনি বারবার ওই পাশে যে লয়ার ওর দিকে তাকাইতেছি অথবা ইন্টারভিউর দিকে তাকাইতেছি, এর অর্থ হয়েছে এই লোকে কিছু জানে না, অথবা জানলেও সে আর কিছু বলতে পারে, হতভম্ব হয়ে গেছে। সুতরাং আপনাকে রেডি হয়ে যাইতে হবে যে একটা যুদ্ধে যাচ্ছি, আমাকে যে একটা গ্রিন কার্ড দিয়ে দিবে, কোটি টাকার গ্রিন কার্ড, শুধু আমি গেলাম সেখানে আমার কাগজপত্রগুলো দেখে দিয়ে দিবেন। আপনার কাগজপত্রের সাথে আপনার বক্তব্যের সত্যতা আপনার এবং বক্তব্যের সাথে সাপোর্টিং ডকুমেন্ট, এফিডেভিট, এক্সিবিট, পুলিশ রিপোর্ট, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা করেসপন্ডেন্স করে কিনা। এখানে যে কথা বলছে, যেমন বলা আছে 11 তারিখে আপনার ঘটনা হয়েছে, অথচ দেখা আছে ডাক্তার সার্টিফিকেট নেওয়া আছে তার আগের দিন, তাহলে আপনার ইনজুরি কিভাবে আগের দিন হয়ে গেলেন, ওই যে ভুল করে ফেলছেন, এগুলা অনেক কাগজের ভিতরে এক জায়গায় এরকম হয়ে গেছে। সো দ্যাট ইজ একটু ভুলের জন্য হোল থিংটা ডাউট ক্রিয়েট হয়। সুতরাং আপনাকে স্টোরি এবং ফরমে ক্রোনোলজিক্যালি যা লিখছেন এটা আপনার মুখস্থ থাকতে হবে মোটামুটি। এবং এখন বর্তমানে প্রসেস হচ্ছে ইংরেজিতে যে স্টেটমেন্ট দিচ্ছে সেটা আপনাকে আবার বাংলাতেও জমা দিতে হবে, কারণ আপনার তখন আর অজুহাত থাকে না যে আমি ইংরেজিতে দিছি, আমি জানি না কি দিছি, আপিলের সময় আরো বলা শুরু করি। তখন এখন রুল হইলো আপনি এটা বাংলাতে দিবেন, বাংলাতেও সাইন করতে হবে, আপনি পরে বলতে পারবেন না যে এটা আমি ভুল বলছি। এখন দেখা গেল আমরা অনেক সময় ক্লায়েন্টরা আনি উইদিন ফিউ মিনিট আমরা ধরে নিয়ে যে তার কাগজের ভিতরে অনেক সমস্যা আছে, এক জায়গায় তার নাম বানানো একরকম, আরেক জায়গায় বাপের নাম একরকম, এক জায়গায় বাপের নাম আগে বা পিছে, মানে তথ্যগুলো একদম সঠিকভাবে থাকতে হবে। আপনার কথা আমরা শুনবো একজন দর্শক। প্রেজেন্টেবল এবং প্রিপেয়ার হয়ে যাইতে হবে। আপনার লয়ার ভেরি ইম্পর্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে আপনার লয়ার বলছে ঠিক আছে দেখা করে কোর্টে দেখা হবে, দ্যাটস এ ভেরি ব্যাড সাইন। তার আগের রাত্রে আপনাকে প্রিপেয়ার করতে হবে বা 2 দিন আগে আপনাকে কয়েক ঘন্টা প্রিপেয়ার করতে হবে যে আপনি কি দিচ্ছেন, যাই দেন নাই দেন। কিন্তু কোনো লয়ার যদি আপনার কেস নিয়ে থাকে তার দায়িত্ব হবে টপ টু বটম সমস্ত ইতিহাস সম্পর্কে লয়ার যতটুকু জানে তার থেকে বেশি ক্লায়েন্ট যেন জানে, কারণ ক্লায়েন্ট তো সেখানে বিচারের কার্ড গোয়ায় সে দায়িত্ব হবে। সুতরাং আপনার প্রেজেন্টেশন প্রিপারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা প্রিপারেশন যেখানে আমরা বলছি এটা কোর্টের ব্যবহার, একটা প্রিপারেশন হচ্ছে কনসুলেটে আরো সেন্সিটিভ, কারণ কনসুলেট যিনি আমরা এই কনসুলেট এবং গ্রিন কার্ড নিয়ে আরেকদিন কথা বলবো, হাতে সময় নেই, দর্শক আমাদের অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আপনি কে আছেন টেলিফোন লাইনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি শোয়েব বলছি টেক্সাস থেকে। জি, আপনাদের এখানে ইমিগ্রেশন বিষয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি যে একটা ক্যাটাগরি নিয়ে কখনো আলোচনা আমি পাই নাই, সেটা হচ্ছে ইবি টু এনআইডব্লিউ যে ক্যাটাগরিটা, ওইটা।
তো এখানে আমার একটা স্পেসিফিক কোশ্চেন হচ্ছে, আমি 2023-এ মাস্টার্স করার জন্য টেক্সাসের একটা ইউনিভার্সিটিতে আসি। জি। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স কমপ্লিট করার পর NIW AB2 ক্যাটাগরিতে I-140 অ্যাপ্লাই করি। আমার I-140 অ্যাপ্রুভ হয়। এখন আমি হচ্ছে I-485 অ্যাপ্লাই করব। আমার প্রায়োরিটি ডেট হচ্ছে কারেন্ট আছে। আমার কোশ্চেন হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে আমার হোম কান্ট্রিতে বাংলাদেশে, যেহেতু আমার ওয়াইফ USA তে নাই, সেজন্য আমার ওয়াইফের জন্য I-485 করতে পারতেছি না। আমার ওয়াইফ যেহেতু বাংলাদেশে আছে, আমার ওয়াইফের জন্য ফলো টু জয়েন হিসেবে I-824 করতে হবে। তো সেই ক্ষেত্রে USCIS থেকে আমার ওয়াইফের I-824 অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশের US এম্বাসিতে ইন্টারভিউ পর্যন্ত যাইতে সময়টা কেমন লাগতে পারে? আসলে আপনি অনেক বড় প্রশ্ন করেছেন এবং আপনি অনেক ভালো জানেন এই বিষয়ে, সেটাও বলা যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলছি যে আপনি যে প্রশ্নটি শেষে এসে বললেন কতদিন সময় লাগতে পারে, এইটি বলা খুবই কঠিন ব্যাপার। তারপরও জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ সো মাচ ভাই। NIW নিয়ে রানা ভাই আমরা একটা করবো। NIW হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, আপনি নিশ্চয় জানেন। আপনার হাই স্কিল, হাই ডিপ্লোমা এগুলো অলরেডি প্রুভ করেছেন আপনার, যেহেতু I-140 অ্যাপ্রুভ হয়েছে, এখন 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো এই ক্ষেত্রে আমি খুব বেশি না বলে আপনাকে বলবো, এটা যেহেতু অত্যন্ত একটা হাই স্কিল ভিসা ক্যাটাগরি, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এই নিয়ে নিশ্চয়ই আপনার লয়ার আছে। লয়ার ছাড়া এগুলো কিভাবে আপনার অ্যাপ্রুভ তো হয় নাই নিশ্চয়। এই সেক্ষেত্রে আপনার লয়ারের সাথে কথা বলেন। যদি আপনার লয়ার না থেকে থাকে, আপনি ইনস্ট্রাকশন ফলো করেন। ইট ইজ এ লং ডিসকাশন। এটা এরকমও হতে পারে যখন আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করলেন, আপনার অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। অথবা ফলো টু জয়েন ক্যাটাগরি যদি আপনি করতে চান, সেটা আপনাকে ইনস্ট্রাকশন করিয়ে ফাইল করতে হবে। কারণ আমরা যদি এখানে মানে কথা বলি, যত কথাই বলি, এটা এনাফ হবে না। ইটস ভেরি লাইক ডুইং এ সার্জারি। আমি এখানে সার্জারি বিষয়ে আলোচনা শুনি, আপনি সার্জারি করতে পারবেন না। তো বেস্ট থিং হবে আপনার লয়ারের সাথে কথা বলেন। ইট ইজ ভেরি গুড কেস। আপনার যেহেতু লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং 485টা খুব বেশি ডিফিকাল্ট না, আপনি এটা হবেই। বাট এখানে খুঁজে আসি, আবার একটু ভুল করবেন না। গো টু এ লয়ার যদি একটা না থেকে না, উনি যেটা বলেছিলেন যে ওনার এটা কতদিন লাগবে ওনার ইন্টারভিউ ওখানে, সেটা উত্তর আপনি দিয়েছেন অলরেডি। তাছাড়া এখন তো ওই বাংলাদেশ সহ 75টা দেশের ভিসা পজ রয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেলেও ভিসাটা হয়তো পাবে না, যেটা পজ না ওঠা পর্যন্ত। আসলে এটাই আমাদের হাতে সময় নেই। যদিও অনেক পরে ইব্রাহিম জাহাঙ্গীর এবং ফাতেমা বিনতে নূর আপনারা দুটো প্রশ্ন করেছিলেন, কিন্তু দুঃখিত শেষ সময় প্রশ্ন করেছেন, হাতে আমাদের সময় নেই, সময়ের দড়িতে বাধা, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওর সাথে সংযুক্ত হয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকের যে টাইমসের যে রিপোর্টটা বেরিয়েছে সেটার উপরে বিশ্লেষণ করেছেন এবং এটার ব্যাপারে আমাদের যারা নাগরিক আজ আমরা আছি তাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ইট ইজ সাচ অ্যান অনার আপনার সাথে কথা বলতে, এবং আমরা অনুষ্ঠান করে অনেক ভালো লাগে, এবং দর্শকদের যদি বিন্দুমাত্র উপকার হয় সেটা হবে আমাদের সার্থকতা। শুভরাত্রি সবাইকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নাগরিকত্ব বাতিলের যে নতুন উদ্যোগে শত শত নাগরিক কারা হারাতে পারেন নাগরিকত্ব, এই বিষয়টি নিয়ে আমরা আজকেই যে দি নিউ ইয়র্ক টাইমসের আজকেই বেলা 1:04 যে রিপোর্টটি বেরিয়েছে সেটি বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি এবং এটা নিয়ে ভয় পাওয়ারও তেমন কিছু নেই সেটাও আমরা উল্লেখ করেছি। আশা করি আজকের এই অনুষ্ঠানের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।